পিপল বুঝতেও পারে নাই আসলে কারা কারা আসতেছে। যখনই ডিক্লারেশন আসছে তখনই কিন্তু এটা এস্টাবলিশড হয়েছে। এখানে যারা সিলেক্টেড হয়েছেন তাদের অনেকেই নিজেরাও জানেন না ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। জামাতের অলওয়েজ একজন নির্বাচন কমিশনার থাকে, ওরাই কিন্তু যাদেরকে সিলেকশন দেবে বা যাদেরকে বাছাই করতে চাচ্ছেন তাদের কিন্তু বায়োডাটা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সাংগঠনিক যোগ্যতা, একাডেমি, এগুলো কিন্তু পার্টি নিজেরাই কিন্তু কালেকশন করে নেন। অর্থাৎ জামাত ইসলামী অত্যন্ত স্বচ্ছতার সাথে তার তৃণমূল পর্যায়ের জনশক্তির ওপিনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। জামাতের 8 জন নারী যাচ্ছেন সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে যাচ্ছেন 2 জন, এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা 1 জন, বাংলাদেশের খেলাফত মজলিসের 1 জন এবং জুলাই শহীদ পরিবারের 1 জনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে। অ্যাডভোকেট সাইফুর রহমান, আপনার দলের সংরক্ষিত নারী আসনে প্রার্থী কিভাবে নির্ধারণ করা হয়? সাধারণ নির্বাচনেও একজন নারীকে প্রার্থী হিসেবে আপনারা বাছাই করেননি, কিন্তু সংরক্ষিত আসনে তো ঠিকই প্রার্থী দিচ্ছেন। কিভাবে আসলে এই নির্ধারণটা করা হয় এটা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে জামাত ইসলামীর এই নির্বাচনের বাছাইয়ের প্রক্রিয়াটা সত্যি একটি ইউনিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় যেভাবে বাছাই হয়েছে পিপল বুঝতেও পারে নাই আসলে কারা কারা আসতেছে। যখনই ডিক্লারেশন আসছে তখনই কিন্তু এটা এস্টাবলিশড হয়েছে। তো জামাত ইসলামীর এগুলো কেন্দ্রের একটি নির্বাহী পরিষদ আছে এবং দায়িত্বশীল পর্যায়ে নেতৃবৃন্দ সারা দেশের দায়িত্বশীলদের পরামর্শ গ্রহণ করে এবং ওই পরামর্শগুলোর ভিত্তিতেই মূলত বাছাই করা হয়েছে। এখানে যারা সিলেক্টেড হয়েছেন তাদের অনেকেই নিজেরাও জানেন না ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত। এখানে আমি এই সুযোগে বলতে চাই, আমার এলাকার মিরেশরাই চট্টগ্রাম এক আসন একজন চট্টগ্রাম থেকে যিনি বাছাই হয়েছেন শামসুন্নাহার আপা, তিনি কিন্তু আমার মিরেশরাইয়ের এলাকারই এবং আমাদের একজন অধ্যাপক জনাব করিম সাহেবের ওয়াইফ। তো আসলে আমরা নিজেরাও তো বুঝতে পারিনি যে উনি এভাবে বাছাই হয়ে যাবেন। তো জামাত ইসলামের বাছাইয়ের প্রক্রিয়াটা মূলত কেন্দ্রের যে নির্ধারিত কমিটি থাকে এবং ওনারাই অত্যন্ত স্বচ্ছতার সাথে এটা দায়িত্বশীলদের সাথে পরামর্শ করেন, মহিলা জামাতের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেছেন এবং মূল কেন্দ্রের যে ডিসিসিভ বডি সেখানে কিন্তু চূড়ান্ত হয়েছে। এতটুকু হওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেকে বিভিন্ন ধরনের গুঞ্জন করেছেন বা বিভিন্ন মিডিয়ায় বলেছেন, এগুলো কিন্তু তথ্য যথার্থ হয়তো বা অনেক ক্ষেত্রে ছিল না। কিন্তু জামাত ইসলামী ফাইনালি সিলেকশন দেওয়ার পরে সবাই বুঝতে পারছে এদেরকে। আপনি বলছেন স্বচ্ছতার সাথে নির্ধারণ করা হয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, যদি আমরা বিএনপির দিকে একটু তাকাই, বিএনপি তো ফর্ম বিতরণ করেছে, প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন দিয়েছে। 900-র মতো আমরা দেখলাম যে ইন্টারভিউ নেওয়া হয়েছে 900 জনের। তারপরে তারা বাছাই করে তাদের মধ্যে নাম ঘোষণা করেছেন, যেটি আমরা আসলে আজকে দেখলাম যে যতগুলো নাম ঘোষণা করা হয়েছে। এখন তাহলে 11 দলীয় জোট কিভাবে প্রার্থী নির্বাচন করেছে সেটা আসলে ঠিক স্পষ্ট নয়। আপনি প্রক্রিয়াটি যদি আমাদেরকে একটু বলেন। এখানে তো আমি বলছি, প্রথমত হলো দলের যে আমাদের 11 দলীয় যে জোট আছে সেখানেই কিন্তু একটা বৈঠক হয়ে পার্সেন্টেজটা নির্ধারণ হয় যে কে কয়টা পাবে। তো এটা নীতিগতভাবে একমত হয়ে যাওয়ার পরে এনসিপি তাদের পক্ষ থেকে প্রপোজ করেছে কারা কারা আসতে পারে। তারপরে এখানে আরও একটা মজার সিলেকশন আপনারা দেখেছেন যে শফিউল আলম প্রধান সাহেবের মেয়েকেও কিন্তু এই প্রক্রিয়ায় এই সংসদের একজন সদস্য হিসেবে ব্যারিস্টার আমাদের উনিও ইলেক্টেড হয়েছেন, তাসমিয়া প্রধান। আচ্ছা, তো এই প্রক্রিয়াটা প্রথমত হলো দলগতভাবে পার্সেন্টেজ নির্ধারণ এবং জামাত তাদের নিজস্ব প্রক্রিয়া, যেটা নির্বাচনী প্রক্রিয়া আছে। জামাতের অলওয়েজ একজন নির্বাচন কমিশনার থাকে, তারপরে তার সহযোগী কমিশনের সদস্য থাকে। ওরাই কিন্তু এই যাদেরকে সিলেকশন দেবে বা যাদেরকে বাছাই করতে চাচ্ছেন তাদের কিন্তু বায়োডাটা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের সাংগঠনিক যোগ্যতা, একাডেমি, এগুলো কিন্তু পার্টি নিজেরাই কিন্তু কালেকশন করে নেন। এবং শেষ পর্যন্ত প্রাথমিক মনোনয়নের পরে আমাদের সেন্ট্রাল কমিটিতে যায় নির্বাচন কমিশন, যেটা ওকে করার পরে মূলত জামাত ইসলামী নির্বাহী এটাকে ওকে করার
সাথে সাথে এটা সিদ্ধান্ত আকারে চলে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক কি কারণে সরাসরি ভোটে অংশ নেওয়ার মতো নারী প্রার্থী আপনারা খুঁজে পাননি? এখন যেহেতু আপনারা সিলেক্ট করতে পারছেন, এখন যেমন বলতে পারছেন যে ইনি আসলে নারী নেত্রী হওয়ার যোগ্য, তো সরাসরি ভোটের বেলায় কেন তখন নারী নেত্রী আপনারা সিলেক্ট করতে পারেননি? এখানে দেখুন, জামাত ইসলামী প্রত্যেক নির্বাচনী প্রক্রিয়ায় কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া নির্ধারণ করা থাকে যে এই ক্রাইটেরিয়াগুলোতে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। আর ওই প্রক্রিয়াগুলোর জন্য জামাত কিন্তু সরাসরি একজন তার কর্মীদের কাছ পর্যন্ত তাদের ইন্টারনাল একটা ভোট গ্রহণ করে। ধরুন আমার এলাকায় থেকে কে সংসদে মনোনয়ন পাবে, এর আগেই কিন্তু একটা জামাত ইসলামী সরাসরি তাদের দায়িত্বশীলদের মাধ্যমে ওই নির্বাচন কমিশন স্ব জায়গায় সেখানে শ্রমিকদের থেকে, ছাত্রদের থেকে, তারপরে মহিলা জামাত থেকে এবং জামাত ইসলামী বিভিন্ন কমিটির লোকজন থেকে তারা গোপনে কিন্তু ভোট সংগ্রহ করে। ওই সংগৃহীত ভোটে পরেই কিন্তু কেন্দ্র এগুলো বাছাই করে চূড়ান্ত করে। তাহলে এখানে এককভাবে কোনো মহিলা চাইলেও কোথাও ইলেকশন করতে পারবেন না যদি তিনি ওই বাছাই প্রক্রিয়া না পড়েন। এখন যদি যে এলাকা থেকে ইলেকশনের জন্য মতামত নেওয়া হয়েছে, তো সবাই যদি এরকম কোনো একজন মহিলাকে এই পরামর্শ দিত, জামাত যদি তাকে বাদ দিত, তাহলে হয়তো এরকম প্রশ্ন তোলার সুযোগ থাকতো। অর্থাৎ জামাত ইসলামী অত্যন্ত স্বচ্ছতার সাথে তার তৃণমূল পর্যায়ের জনশক্তির ওপিনিয়ন, মানে আপনি বলছেন যে সাধারণ মানুষের মতামত এবং আপনাদের যে কর্মীরা তাদের মতামতের ভিত্তিতেই সিলেকশনটা হয়ে থাকে, এক্স্যাক্টলি যে কারণে আসলে জামাতের সেন্ট্রাল ডিসিশন থাকে না, এটা না, এটা কোনো সুযোগই তো নাই। আচ্ছা। এখন জামাত ইসলামীর এমনি মৌলিক কতগুলো যে সিদ্ধান্ত আছে, তো তার ভিতরে নির্বাচনের বাছাইয়ের প্রক্রিয়াটা হলো এটাই। এখন লোকালি লোকজন যদি কোনো মহিলা নেত্রীকে এমপি নির্বাচনের জন্য বাছাই না করে, তাহলে জামাত ইসলামী তো এই গণতান্ত্রিক ধারা থেকে অন্যদিকে যেতে পারে না। ভোটের আগে আপনারা বুঝতে পারেন যে সিলেকশনটা কোন দিকে হবে, এখন এটা না, বোঝা এরকম যায়। বোঝার কোনো সুযোগই থাকে না, কারণ এখান তো গোপন ভোট হয় যে আপনি কাকে সমর্থন দিচ্ছেন সেটা আমি জানি না, আমি কাকে সমর্থন দিচ্ছি সেও জানে না। জি, তাহলে বুঝতে এই যে পেরেছি। একটা প্রক্রিয়া, ও প্রক্রিয়ার মাধ্যমে আসতেছে, সেই জন্য জামাত ইসলামী যেই মনোনয়নগুলো দিয়েছে সেখানে কোনো মহিলাকে এই মনোনয়ন দিতে পারে নাই, এটাই হলো জি, স্বাভাবিক প্রক্রিয়া। বুঝতে পেরেছি।